দিদি, আসলে তোমাকে একটা কথা বলার ছিল। আমাদের বাড়িতে দুদিন পর আমার মা আর আমার ছোট বোন আসবে। ওরা তো অনেকদিন হলো আমার সঙ্গে দেখা করতে আসেনি, তাই দুদিন পর ওরা আমাদের বাড়িতে আসবে। দয়া করে তুমি ওনাদেরকে কোনোভাবে অপমান করবে না। কি, তোর মা আর বোন আসবে? ও আচ্ছা, কিন্তু আমাদের বাড়িতে তো আমার মামা মামি আর মামা তো বোনও আসবে। আর আমার মামা আর মামি কিন্তু অনেক বড় লোক, তাই তুই কিন্তু ওদের সঙ্গে গরিব ভিখারিদের মতো ব্যবহার করবি না, কেমন? তুই ওদের সামনে সবসময় একটু মডার্ন হওয়ার চেষ্টা করবি, যাতে ওরা কোনোভাবে বুঝতে না পারে যে তোর মতো গরিব ভিখারির সঙ্গে আমাকে একসঙ্গে থাকতে হয়। দিদি, তুমি তো এখন থেকে আমাকে অপমান করতে শুরু করে দিয়েছো। সবসময় আমাকে অপমান করো, ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু এখন যখন আমাদের বাড়িতে অতিথি আসবে তাহলে তুমি দয়া করে আমাকে অপমান করা কিছুদিন বন্ধ রাখো। আমি জানি তোমার কাছে অনেক টাকা পয়সা আছে, দাদা অনেক অনেক টাকার ব্যবসা করে, কিন্তু তার মানে এটা নয় যে দাদা নিজের ছোট ভাইকে অপমান করবে। আর আমি তো তোমার ছোট যা, তাহলে তুমি কিভাবে আমাকে এত অপমান করতে পারো বলো তো? এই চুপ কর তো। আমি কোনো গরিবদের সঙ্গে কথা বলতে পছন্দ করি না। আমার মা আমাকে ছোটবেলা থেকেই কোনো গরিবদের সঙ্গে বন্ধুত্ব করতে দেয়নি। আমার স্কুল কলেজের সমস্ত বন্ধুরাই বড় লোক ছিল, কিন্তু বিয়ের পর তোর মতো গরিব জায়ের সঙ্গে আমাকে একই বাড়িতে থাকতে হচ্ছে। আর শোন, আমার মামা আর মামি এলে তুই কিন্তু ওদের সামনে এরকম ছেঁড়া শাড়ি পরে চলে যাস না। তোকে আমি একটা শাড়ি দেব, তুই বরং আমার শাড়ি পরেই আমার আত্মীয়দের সামনে যাবি। এই বলে পূজা তখনই তার আলমারি থেকে কয়েকটা নতুন শাড়ি বের করে শম্পার হাতে দেয়, আর যার ফলে শম্পাও সেই শাড়িগুলো পরবে বলে ঠিক করে। এবার দেখ আমি আমার মামা আর মামিকে দিয়ে তোকে কিভাবে অপমান করাই। সত্যি এই গরিব ভিখারিগুলোর সঙ্গে থাকতে একদমই ইচ্ছা করে না, কিন্তু আমার বরের জন্য আমি এখান থেকে চাইলেও কোথাও যেতে পারি না। পূজা মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে থাকে, আর অন্যদিকে শম্পা তার বড় জায়ের শাড়িগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আমি তো দিদির কাছ থেকে শাড়িগুলো নিয়ে এলাম, কিন্তু আমি জানি এই শাড়িগুলো পরলে দিদি আবার আমাকে অপমান করবে, কিন্তু তা সত্ত্বেও আমাকে এই শাড়িগুলো পরতেই হবে, কারণ আমার কাছে তো এরকম দামি দামি শাড়ি নেই। আমি সবসময় ছেঁড়া ফাটা পুরানো শাড়ি পরে থাকি, আর বাড়ির অতিথিদের সামনে আমি যদি এরকম পুরানো শাড়ি পরি তাহলে দিদি বেকার বেকার আমার উপর রেগে যাবে, আর আমি চাই না বাড়ির অতিথিদের সামনে দিদি আমাকে অপমান করুক। এমনই ভাবনা চিন্তা করে শম্পা তার বড় জায়ের শাড়ি পরবে বলে ঠিক করে। এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে, আর 2 দিন পর শম্পার মা এবং বোন তাদের বাড়িতে আসে, আর যার ফলে শম্পা খুবই খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যেই শম্পা রান্নাঘরে যায় এবং তার মা ও বোনের জন্য রান্না বান্না করতে শুরু করে। আর এমন সময় রান্নাঘরে পূজা এসে বলে, কি ব্যাপার, তুই তোর মা আর বোনের জন্য কি রান্না করছিস? দিদি, আমি আমার মা আর বোনের জন্য ডাল, পালং শাক ভাজা আর তার সাথে মাছের ঝোল, মাংস কষা রান্না করছি। তুই তোর মা আর বোনের জন্য যা ইচ্ছে রান্না করতে পারিস, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু হ্যাঁ, আমার মামা আর মামির জন্য প্রথমে তুই লুচি আর ঘুগনি বানিয়ে দে। আমার মনে হচ্ছে ওরা এখনই চলে আসবে, আর ওদের জন্য আজকে কিন্তু তোকে অনেক ভালো ভালো খাবার রান্না করতে হবে। এরকম ডাল ভাত ওরা খায় না। আমার মামা আর মামি আর ওনাদের মেয়ের জন্য তুই আজকে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন ফ্রাই, পাস্তা, বারবিকিউ এসব বানাবি। কিন্তু দিদি, আমি তো এই খাবারগুলো কখনো রান্না করিনি, তাই কিভাবে এই খাবারগুলো রান্না করতে হয় আমি জানি না। তুমি যদি আমাকে রান্নাতে একটু সাহায্য করে দাও তাহলে খুব সুবিধা হবে। কি, এখন তোকে রান্নার কাজে সাহায্য করতে হবে? এতদিন ধরে তোকে তাহলে আমি এই শিখিয়েছি? আমি তো ভেবেছিলাম আমার আত্মীয় স্বজন অতিথিরা এলে তুই একাই রান্না করে ফেলতে পারবি, কিন্তু এই যে দেখছি তুই একেবারেই কোনো কাজের না। সত্যি আমি আর তোকে এমনি এমনি গরিব ভিখারি বলি? পূজার মুখে এমন কথা শুনে শম্পা একেবারে চুপ করে যায়, কারণ তার কিছু বলার থাকে না। তাই তাকে বাধ্য হয়ে সমস্ত রান্নাবান্না একা একা করতে হয়। আর কিছুক্ষণের মধ্যেই পূজার মামা মামি এবং তাদের মেয়ে চলে আসে, তাই পূজা তখনই তাদেরকে লুচি, ঘুগনি এবং স্যালাড খেতে দেয়। আর এমন সময় পূজার মামি যখন লক্ষ্য করে শম্পা পূজার শাড়ি পরে আছে, তখন সে বলে, এই পূজা, এই শাড়িটা তো তোর, তাই না? আমি তো এই শাড়িটা দেখেই চিনতে পেরেছি। কি ব্যাপার, তুই আবার তোর ছোট জাকে কেন এই শাড়ি পরতে দিয়েছিস? তোর ছোট জাকে এসব শাড়ি পরলে কি মানায়? ওকে তো ছেঁড়া পুরানো শাড়ি পরলেই বেশি ভালো দেখায়। যার স্বামী যেমন রোজগার করে তাকে তো তেমনই পোশাক আশাক পরতে হবে। কেউ বড় লোকেদের মতো শাড়ি পরলে তো আর বড় লোক হয়ে যাবে না। হ্যাঁ মামি, তুমি ঠিকই বলেছো, এটা আমারই শাড়ি। আসলে আমি ওকে শাড়িটা পরতে দিয়েছি, কারণ এর কাছে তো ভালো তেমন কোনো শাড়ি নেই। সব শাড়ি পুরানো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, আর ওই পুরানো ছেঁড়া শাড়ি আমার একদমই পছন্দ নয়। আর যেহেতু আজকে তোমরা আমাদের বাড়িতে আসবে, তাই আমি এই গরিব ভিখারিকে আমার দামি শাড়ি পরতে দিয়েছি।
দেখেছো তোমার বড় যা কত ভালো, তোমাকে ভিখারির মতো থাকতে দেবে না বলে তোমাকে এত দামি দামি সুন্দর সুন্দর শাড়ি পরতে দিয়েছে। যাক, এই শাড়িটা পরে তোমাকে একটু হলেও বড়লোক বলে মনে হচ্ছে, তা না হলে আমার মনে হতো আমি হয়তো কোনো গরিব ভিখারিদের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছি। পল্লবী দেবীর মুখে এমন কথা শুনি শম্পা এবং তার মা ও বোনের খুবই খারাপ লাগে। ফলে তারা তখনই মন খারাপ করে নিজেদের রুমে চলে যায়। কিরে শম্পা, পূজার মামিমা তোকে এভাবে অপমান করলো আর তুই কিছুই বলতে পারলি না? সত্যি আমরা গরিব বলে আমাদেরকে যে কেউ অপমান করে চলে যায়, আর আমরা কিছু বলতেই পারি না। তোর বড় ভাসুরের কাছে একটু বেশি টাকা আছে বলে সত্যি ওরা কত টাকার অহংকার দেখায়, কিন্তু দেখবি একদিন এই টাকাই ওদেরকে ডুবিয়ে ছাড়বে। থাক মা, ওসব কথা আর বলো না। আমি জানি এসব কথা এখন যদি দিদি শুনতে পাই তাহলে আবার আমার সঙ্গে ঝগড়া করতে শুরু করবে আর আমাকে আবার অপমান করবে। এমনিতেও আমাকে প্রত্যেক দিনই যদিও অপমান করে, তবে আমি বলেছিলাম তোমরা যে কদিন বাড়িতে থাকবে সেই কদিন অন্তত আমাকে যেন অপমান না করে, কিন্তু তবুও দিদি আমার কথা শুনলো না। দিদি নিজে আমাকে অপমান করলো, আবার দিদির মামিমাও আমাকে অপমান করলো। হ্যাঁ রে, আমি তো সেটাই ভাবছিলাম, আমরা গরিব বলে তোর বড় যা আর ওর মামি দুজনে মিলে আমাদেরকে অপমান করলো। আচ্ছা যাই হোক, তোকে এসব নিয়ে আর ভাবতে হবে না। তুই ওদের কোনো কথাতে পাত্তা দিবি না, কেমন? ওদের সমস্ত কথা শুনে হেসে উড়িয়ে দিবি। এভাবেই সোনালী দেবী তার মেয়ে শম্পাকে বোঝানোর চেষ্টা করে। আসলে শম্পার স্বামী খুবই কম টাকা রোজগার করত, যার ফলে শম্পার বড় যা পূজা তাকে সবসময় অপমান করত। আর যেহেতু পূজার স্বামী অনেক বড় বিজনেসম্যান ছিল আর তার কাছে কোনো টাকা পয়সার অভাব ছিল না, তাই পূজা এবং তার স্বামীর মধ্যে ভরপুর মাত্রায় অহংকার ছিল। কিন্তু তবুও তারা নিজেদের পৈতৃক বাড়ি ছেড়ে কোথাও যেতে চাইতো না, কারণ তারা খুব ভালো করেই জানি এখন যদি তারা কোনো ভাড়া বাড়ি কিংবা ফ্ল্যাটে গিয়ে থাকে তাহলে তাদেরকে মাসে মাসে হাজার হাজার টাকা ভাড়া দিতে হবে। তাই তারা কোনো রকম ভাবে নিজেদের বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এই ছোট, আজকে আমার মামাতো বোন পাস্তা, ম্যাগি, স্যান্ডউইচ, পিৎজা খেতে চেয়েছে, তাই তুই তাড়াতাড়ি করে খাবারগুলো বানিয়ে দে। আমি কিভাবে বানাবো দিদি? আমি তো তোমাকে আগেই বলেছি আমি এই সমস্ত রান্না বান্না করতে জানি না, আর আমাদের বাড়িতে সাধারণত এই ধরনের খাবার রান্নাও হয় না, তাই আমি এই নতুন নতুন খাবারগুলো কিভাবে রান্না করব বলো? দূর, তোকে তো দেখছি কিছু বলাই যাবে না। পূজা, তুই কি জন্য এই মেয়েটাকে বাড়িতে রেখেছিস বলতো? বাড়িতে তো একটা কাজের মেয়েকেও রাখতে পারতিস, তাহলে তাকে টাকা দিলে সে তোর বাড়ির সমস্ত কাজকর্ম করে দিয়ে যেত আর তোর জন্য ভালো ভালো খাবারও রান্না করতে পারতো। আর তুই তো জানিস আমার মেয়ে শহরে থাকে, তাই আমার মেয়ে মডার্ন খাবার খেতেই বেশি পছন্দ করে। আর এখন যদি তোদের বাড়িতে আমার মেয়ে মডার্ন খাবার না পায় তাহলে কিন্তু আর এখানে থাকতেই চাইবে না। না না মামি, তুমি চিন্তা করো না, আমি আমার বোনের জন্য এটুকু কষ্ট করতে পারবো না। ঠিক আছে, আমি এখনই বোনের পছন্দ মতো খাবার বানিয়ে দিচ্ছি। এই ছোট, তুই চল, তুই আমাকে হাতে হাতে একটু সাহায্য করবি, আর আমি যেমনটা বলবো তুই তেমনটাই করবি, কেমন? এই বলে পূজা তার ছোট যাকে রান্নাঘরে নিয়ে যায় আর তার উপর রান্নাঘরের বিভিন্ন কাজকর্ম চাপিয়ে দেয়। এভাবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পিৎজা, বার্গার, পাস্তা, নুডলস ইত্যাদি তৈরি হয়ে যায়। আর সেই খাবারগুলো পূজা তার বাড়ির অতিথিদের সঙ্গে মজা করে খেতে থাকে। আর এমন সময় যখন শম্পা তার মা এবং বোনকে নিয়ে টেবিলে বসতে যাবে তখন পূজার মামি পল্লবী দেবী বলে, কি ব্যাপার পূজা, এরা কেন টেবিলে বসছে? এদেরকে বাইরে গিয়ে খাবার খেতে বল, আর তা না হলে নিচে বসে খাবার খেতে বল। আমি তো ভেবেছিলাম আমরা শুধু আমাদের মতো পার্সোনাল ভাবে খাবার খাবো, কিন্তু এখানে যে দেখছি গরিব ভিখারিদের সঙ্গে বসে খাবার খেতে হবে। না না, এটা আমরা পারবো না। আমাদের এত দামি দামি টেস্টি খাবারে এরা যদি নজর লাগিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের সবার পেট খারাপ করবে। হ্যাঁ মামি, তুমি ঠিকই বলেছো। এই ছোট, তুই তোর মা আর বোনকে নিয়ে নিজের রুমে চলে যা। তুই তো দেখতেই পাচ্ছিস আমরা নিজেদের মধ্যে গল্প করতে করতে খাবার খাচ্ছি, আর তুই তোর মা আর বোনকে নিয়ে বিরক্ত করতে চলে এলি। কিন্তু দিদি, আমি তো আজকে মা আর বোনের জন্য আলাদা করে কোনো খাবার রান্না করিনি, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে বসে একই খাবার খাবো। আর তোমাকে রান্নার কাজে সাহায্য করতে করতেই তোমার সময় শেষ হয়ে গেল, তাই তো আমি আলাদা করে আর কোনো খাবার রান্না করার সময় পেলাম না। কি, এ তুই কি বলছিস? এত দামি দামি খাবার আমি তোর মা আর বোনকে খাওয়াবো? না না, তাহলে তো আমাদের খাবার কম পড়ে যাবে। আর তুই তো জানিস এই খাবারগুলো শুধুমাত্র বড় লোকেরা খায়, তোদের মতো গরিব ভিখারিরা খায় না, তাই কোনোভাবেই আমি এই খাবারগুলো তোদেরকে দিতে পারবো না। তুই বরং অন্য কিছু রান্না করে নে আর তোর মা আর বোনকে খাওয়া। পূজার কথা শুনে শম্পার খুবই খারাপ লাগে, তাই শম্পা চুপচাপ রান্নাঘরে চলে যায় আর তার মা এবং বোনের জন্য লুচি তরকারি রান্না করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে সারাদিন কাটে। আর একদিন পূজা শম্পাকে বলে,
এই ছোট, তোর মা আর তোর বোন তো অনেকদিন হলো এই বাড়িতে এসেছে, কবে নিজেদের বাড়ি যাবে শুনি? এখানে এসে বসে বসে খাচ্ছে আর আমার বরের টাকাগুলো ধ্বংস করছে। এবার ওদেরকে চলে যেতে বল। তুই তো তোর স্বামীর টাকা দিয়ে তোর মা আর বোনকে দুদিনও বসিয়ে খাওয়াতে পারবি না, তাহলে শুধু শুধু এত ঢং করিস না। তোর মা আর বোনকে বাড়িতে চলে যেতে বল। এ তুমি কি বলছো দিদি? আমি তো সবকিছু আমার স্বামীর টাকা দিয়েই কিনে নিয়ে আসছি। বাজার থেকে আমি চাল, ডাল, আনাজ, মশলাপাতি সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি, আর তারপরে তুমি বলছো আমি তোমার স্বামীর টাকা দিয়ে আমার মা আর বোনকে খাওয়াচ্ছি। তুমি আমার নামে একদমই মিথ্যা বদনাম দিতে পারো না। আমার মা আর বোন এতদিন ধরে এই বাড়িতে আছে ঠিকই, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার ধনী মামা মামি আর ওনাদের মেয়েও কিন্তু এই বাড়িতেই আছে। কিন্তু কই, আমি তো একবারও তোমাকে কিছু বলিনি। পূজা, তোর ছোট যা আমাদেরকে এভাবে অপমান করছে, ঠিক আছে আমরা আর থাকবো না এখানে, আমরা চলে যাব এখান থেকে। এই গরিব ভিখারিদের সঙ্গে এমনিও আমরা আর থাকতে চাই না। ভেবেছিলাম কিছুদিনের জন্য এখানে মজা করব, আনন্দ করব, কিন্তু এখন মনে হচ্ছে এখানে এসে আমরা বড্ড ভুল করে ফেলেছি। এই বলে পল্লবী দেবী তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে পূজা শম্পার উপর ভীষণই রেগে যায়। আর তাই পূজা তখনই শম্পার মা এবং বোনকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু হঠাৎই একদিন শম্পার স্বামীর বিজনেসে অনেক বড় ক্ষতি হয়ে যায়, আর যার ফলে তাদের ব্যবসা পুরোপুরি ভাবে ডুবে যায়। যার ফলে এখন তাদের কাছে কোনো টাকা পয়সা কিংবা সোনা গহনা থাকে না। আর তাদের এরকম দুঃখের দিনই শম্পা এবং তার স্বামী তাদের পাশে দাঁড়ায়, যার ফলে পূজা এবং তার স্বামী নিজেদের ভুল বুঝতে পারে। তাই তারা তখনই শম্পা ও তার বরের কাছে ক্ষমা চায়, আর সেদিনের পর থেকে দুই যা একই বাড়িতে মিলেমিশে বসবাস করতে থাকে।